আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্ল্যাকবোর্ড একাডেমি। তো আমরা বিগত ক্লাসে স্ট্রেস পীড়ন নিয়ে বিস্তারিত আলোচনা করছিলাম। আজকে আমরা বিকৃতি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো বিকৃতি জিনিসটা আসলে কি? তো কোনো বস্তুর মধ্যে আমি বল প্রয়োগ করলাম, সাপোজ এরকম একটা বস্তুর মধ্যে আমি ফোর্স প্রয়োগ করলাম। তো আমি যখন একটা নির্দিষ্ট পরিমাণ ফোর্স অতিক্রম করব বা অতিরিক্ত যখন বেশি ফোর্স প্রয়োগ করব, তখন কিন্তু তার আকার আকৃতির পরিবর্তন ঘটবে, তাই না? আকার আকৃতির পরিবর্তন ঘটবে। তো এই যে আকার আকৃতির যে পরিবর্তনটা ঘটতেছে এবং এই যে পরিবর্তন কতটুকু ঘটতেছে, এটার অনুপাতটাকে বিকৃতি বলা হয়। আকার আকৃতির পরিবর্তনের যে অনুপাত, এটাকে বিকৃতি বলা হয়। তো দেখো এখানে আমরা ভালোভাবে দেখবো এখন। তো ধরে নিই আমরা এল দৈর্ঘ্যের একটা ওয়্যার আছে, ধরো এল দৈর্ঘ্যের একটা তার, এখানে আমাদের এই তারটা এল দৈর্ঘ্যের একটা তার, এল দৈর্ঘ্যের একটা তার, এটার মধ্যে আমি এফ ফোর্স প্রয়োগ করলাম, এফ ফোর্স আমি প্রয়োগ করলাম, এ বা পি ফোর্স আমি পি বল প্রয়োগ করলাম। পি বল প্রয়োগ করার কারণে তার দৈর্ঘ্য আগে ছিল L1, পরবর্তীতে তার দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে হইল L2, বৃদ্ধি পেয়ে হইল L2। তাহলে তার দৈর্ঘ্য বৃদ্ধি কতটা পাইছে? তার দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে এইটুক পরিমাণ, তাই না? এটাকে আমরা বলতে পারি L2 মাইনাস L1, এটা ইকুয়াল টু আমরা বলতে পারি L বা ডেল এল। এবং এই যে ফোর্স প্রয়োগ করলাম আমি, লোডটা যে দিলাম, এই লোডের কারণে তার দৈর্ঘ্যটা বৃদ্ধি পাইল দৈর্ঘ্যটা, এবং তার প্রস্থটা, অর্থাৎ তার যে ডায়ামিটার ছিল সেটা কিছুটা শুরু হয়ে আসলো বা চিকন হয়ে আসলো, তাই না? আগে ছিল টোটাল ডি, তারপরে স্মল ডি কিছুটা ছোট হয়ে আসলো। কতটুকু ছোট হয়ে আসলো? এখন এটা হচ্ছে আমাদের, আগে ছিল ক্যাপিটাল ডি, পরবর্তীতে ছোট হয়ে আসলো, তাই না? তো এটাকে আমরা প্রকাশ করতে পারি ডেল ডি দ্বারা, তো প্রকাশ করতে পারি আমরা ডেল ডি দ্বারা। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি যেখানে পাইলো আমাদের, দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে কতটুকু পাইছে? এই যে L2 মাইনাস L1, যেটাকে আমরা ডেল এল বলতেছি, এটা হচ্ছে আমাদের পরিবর্তন, তাই না? এটা হচ্ছে আমাদের পরিবর্তন, আমাদের পরিবর্তন। আর আদি দৈর্ঘ্য ছিল আমাদের এল পরিমাণ, আদি দৈর্ঘ্য ছিল আমাদের এল। তাহলে এই যে পরিবর্তন ভাগ আদি, এই জিনিসটা যে বিকৃতি, কতটুকু চেঞ্জ হইলো আর আগে কতটুকু ছিল, এই দুইটার যে অনুপাত, এটা হচ্ছে আমার বিকৃতি। তাহলে দৈর্ঘ্যের ক্ষেত্রে সেটা হবে দৈর্ঘ্য বিকৃতি, এবং পার্শ্বের ক্ষেত্রে হবে সেটা পার্শ্ব বিকৃতি, রাইট? আগে পার্শ্ব কতটুকু ছিল? ডি পরিমাণ ছিল, তাই না? বিকৃতি ঘটছে কতটুকু? আগে ডি ছিল, পরবর্তীতে ছোট হয়েছে, তাহলে চেঞ্জ হয়েছে কতটা? ডেল ডি পরিমাণ। ওই চেঞ্জটা আমি উপরে লিখবো, আর আদি যে অবস্থা সেটাকে আমরা নিচে লিখবো, এটা হচ্ছে বিকৃতি। তাহলে বিকৃতির কি কোনো ইউনিট থাকে? বিকৃতির কি কোনো ইউনিট বা একক থাকে কিনা? তো উপরে আমি ডেল এল লিখছি, অর্থাৎ মিটার, উপরে একক মিটার, নিচের একক মিটার, মিটার মিটার কাটা যাবে, তাহলে বিকৃতির কিন্তু আসলে কোনো একক থাকে না। ওকে, তাহলে আমরা দৈর্ঘ্য বিকৃতি, পার্শ্ব বিকৃতি বুঝলাম, বিকৃতি কি জিনিস এটা বুঝলাম। এখন আমরা দেখবো পয়সনের রেশিও বা পয়সনের অনুপাত। তো এই যে পার্শ্ব বিকৃতি যে আছে এবং দৈর্ঘ্য বিকৃতি, এটার যে অনুপাত, এটাকে বলা হচ্ছে পয়সনের রেশিও। ওকে, তাহলে পয়সনের রেশিও ইকুয়াল আমরা লিখতে পারি ডি ডেল এল ডিভাইডেড বাই ডেল ডি এল। পয়সনের রেশিও সমান আমরা লিখতে পারি, তাই না? আমাদের এটা যদি আমরা আর গুণ করি, তাহলে আমাদের এটা আসে। আচ্ছা, এই যে পয়সনের অনুপাত একটা রেশিও আছে, তো পয়সনের অনুপাতটা সবসময় -1 থেকে বড় হবে, -1 থেকে বড় হবে, এবং 0.5 থেকে ছোট হবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের পয়সনের রেশিও অনুপাত। এটা আমাদের এমসিকিউর জন্য, ডিপার্টমেন্টের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট অনেক। আচ্ছা, তাহলে আমরা বিকৃতির আলোচনা বুঝলাম। ওকে, আমরা তো দেখলাম দৈর্ঘ্য বিকৃতি, পার্শ্ব বিকৃতি। বিকৃতি বেশ কয়েক প্রকার হয়, এখন দেখবো আয়তন বিকৃতি। তাহলে সেম ভাবে বিকৃতি মানে আমরা জানি পরিবর্তন ভাগ আদি। তো এরকম একটা V2 দৈর্ঘ্যের, তার আদি দৈর্ঘ্য ছিল V2, এরকম V2 দৈর্ঘ্যের একটা বস্তু ছিল। তো এটাকে আমি সব পাশ থেকে ফোর্স প্রয়োগ করলাম, এফ ফোর্স প্রয়োগ করে চাপ দিলাম, চাপ দেওয়ার কারণে তার আয়তনটা সংকুচিত হয়ে আসছে, সংকুচিত হয়ে V1 হয়েছে। তাহলে তার আদি আয়তন ছিল V2, পরবর্তীতে আয়তন সংকুচিত ছোট হয়েছে V2 মাইনাস V1, যেটাকে আমরা বলতে পারি ডেল ভি। তাহলে এখানে পরিবর্তন ডেল ভি, আর আদি আয়তন V2, তো এটাকে আমরা বলতে পারি যে আয়তন বিকৃতি, ডেল ভি ভাগ ভি, এটা হচ্ছে আমাদের আয়তন বিকৃতি। এখন শিয়ার বিকৃতি বা আকার বিকৃতি, এটাকে আবার কিন্তন বিকৃতিও বলা হয়, কিন্তন বিকৃতিও বলা হয়, কিন্তন বিকৃতিও বলা হয়ে থাকে। তো শিয়ার বিকৃতির হচ্ছে, তো এ বি সি ডি একটা বস্তু আছে এখানে, ঠিক এই বরাবর আমি ফোর্স প্রয়োগ করলাম বা লোড প্রয়োগ করলাম, ঠিক একদম এই বরাবর, একদম সারফেস বরাবর আমি একটা ফোর্স প্রয়োগ করলাম। ফোর্স প্রয়োগ করার কারণে সে এই বরাবর সরে যাবে কিছুটা, কিছু বরাবর সরে যাবে, এবং কত ডিগ্রি কোণে সরবে? থিটা ডিগ্রি কোণে সরবে। তাহলে যতটুকু তার ডিসপ্লেসমেন্ট হয়েছে, এটাকে আমরা এক্স দ্বারা প্রকাশ করলাম, এক্স দ্বারা, এবং তার লেন্থটা ছিল এল। তাহলে আমরা বলতে পারি টেন থিটা ইকুয়াল টু এক্স বাই ওয়াই, বা টেন ইনভার্স ইকুয়াল টু থিটা ইকুয়াল টু টেন ইনভার্স এক্স বাই ওয়াই। তো থিটাটাকে আমাদের বলতেছি কি? শিয়ার অ্যাঙ্গেল বা কিন্তন কোণ। এটা হচ্ছে আমাদের শিয়ার বিকৃতি।
আচ্ছা, তাহলে আমরা বিকৃতি বেশ কয়েক প্রকারের দেখলাম। এখন আমাদের খুব পরিচিত একটা সূত্র এবং বিখ্যাত সূত্র, সেটা হচ্ছে হুকস ল। ওকে, হুকস ল আমরা দেখবো। হুকস লটা হচ্ছে যে বিজ্ঞানী হুকস, রবার্ট হুক একটা সূত্র দিছিল, ফর্মুলা দিছিল, সেটা হচ্ছে স্থিতিস্থাপক সীমা পর্যন্ত পীড়ন বিকৃতির সমানুপাতিক। পীড়নটা বিকৃতির সমানুপাতিক কোন পর্যন্ত হবে? একটা সীমা পর্যন্ত, যেটাকে স্থিতিস্থাপক সীমা বা ইলাস্টিক লিমিট বলা হইতেছে। তো আমরা লিখতে পারি পীড়ন বিকৃতির সমানুপাতিক। তো এখানে আমরা যদি প্রপোর্শনাল চিহ্ন বা সমানুপাতিক চিহ্নটাকে তুলে দিই, তাহলে এখানে একটা ধ্রুবক আসবে, আমাদের কনস্ট্যান্ট ধ্রুবক আসলে তখন আমরা লিখতে পারি ধ্রুবক ইকুয়াল টু পীড়ন ভাগ বিকৃতি। তো এটাকে বলা হইতেছে স্থিতিস্থাপক গুণাঙ্ক বা মডুলাস অফ ইলাস্টিসিটি। এটাকে বলা হইতেছে মডুলাস অফ ইলাস্টিসিটি, ইলাস্টিসিটি স্থিতিস্থাপকতার গুণাঙ্ক। ওকে, এই ধ্রুবকটাকে বলা হইতেছে। তাহলে এই ধ্রুবক সমান আমরা বলতে পারি পীড়ন ভাগ বিকৃতি। ওকে, তাহলে এখন আমরা দেখব ইয়ং এর মডুলাস অফ ইলাস্টিসিটি। ইয়ং এর মডুলাস অফ ইলাস্টিসিটি, এটা তিন ধরনের আমরা গুণাঙ্ক পাই। ইয়ং এর মডুলাস অফ ইলাস্টিসিটি, বাল্কের মডুলাস অফ ইলাস্টিসিটি বা আয়তনের স্থিতিস্থাপক গুণাঙ্ক, আর মডুলাস অফ রিজিডিটি। তাহলে ইয়ং এর মডুলাস অফ ইলাস্টিসিটি যেটা হবে দৈর্ঘ্য পীড়ন ভাগ দৈর্ঘ্য বিকৃতি। ওকে, দৈর্ঘ্য পীড়ন ভাগ দৈর্ঘ্য বিকৃতি। তাহলে আমরা লিখতে পারি এটাকে ই দ্বারা প্রকাশ করা যায়, ওয়াই দ্বারা প্রকাশ করা যায়। আমরা ধর এখানে ই দ্বারা প্রকাশ করব। তাহলে আমরা জানি দৈর্ঘ্য পীড়নকে এফ বাই এ এবং তার দৈর্ঘ্য বিকৃতি একটু আগে আমরা দেখলাম ডেল এল ভাগ এল। ওকে, তাহলে আমরা ই ইকুয়াল টু লিখতে পারি এফ এল ভাগ এ ডেল এল। ঠিক আছে, তাহলে মডুলাস ইয়ং এর মডুলাস অফ ইলাস্টিসিটি ইকুয়াল টু আমরা বলতে পারি ইকুয়াল টু এফ এল ভাগ এ ডেল এল। এখন আসতেছে আমাদের বাল্ক মডুলাস। বাল্ক মডুলাসকে বি বা কে দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। বাল্ক মডুলাস হচ্ছে আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি। তাহলে আমরা লিখতে পারি বাল্ক মডুলাস বি ইকুয়াল টু আয়তন পীড়ন হচ্ছে আমাদের এফ বাই এই হবে, পীড়নটা সবসময় একই হবে, আর বিকৃতিটা হবে আমাদের আয়তন বিকৃতি আমরা একটু দেখলাম ডেল ভি ভাগ বি, ডেল ভি ভাগ ভি। তাহলে আমরা বাল্ক মডুলাস পি সমান লিখতে পারি এফ বাই এফ ভি বাই এ ডেল ভি। ঠিক আছে, তাহলে আমাদের বাল্ক মডুলাস সমান লিখতে পারি এফ ভি ভাগ এ ভি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বাল্ক মডুলাস সমান। এখন মডুলাস অফ রিজিডিটি, এটা হচ্ছে আকার পীড়ন ভাগ আকার বিকৃতি। ওকে, তাহলে আকার পীড়ন ভাগ আকার বিকৃতি, এটাকে আমরা প্রকাশ করি এন জি, অনেক সময় ক্যাপিটাল জি ইউজ করে থাকে। তো এখানে আমরা লিখতে পারি ক্যাপিটাল জি করে লিখতে পারি আকার পীড়ন। পীড়ন তো সবসময় একই হবে এফ বাই এ, আর আকার বিকৃতিটা হচ্ছে এক্স বাই ওয়াই। তাহলে আমরা জি করে লিখতে পারি এফ ওয়াই বাই এ এক্স। এটা হচ্ছে আমাদের মডুলাস অফ রিজিডিটি। তো আশা করি তোমরা তিন ধরনের গুণাঙ্ক বুঝতে পারছো, আয়তনের স্থিতিস্থাপক গুণাঙ্ক, আর হচ্ছে ইয়ং এর স্থিতিস্থাপক গুণাঙ্ক বা ইয়ং এর মডুলাস অফ ইলাস্টিসিটি এবং মডুলাস অফ রিজিডিটি। এখন আমরা দেখব থার্মাল স্ট্রেস। ওকে, থার্মাল স্ট্রেস। তো আমি কোনো অবজেক্টের মধ্যে শুধুমাত্র এমন না যে লোড দিয়েই তার মধ্যে স্ট্রেস উৎপন্ন হবে, বা শুধুমাত্র তার মধ্যে আমি ফোর্স প্রয়োগ করলেই তার বিকৃতি ঘটবে, এমনটা না। তার মধ্যে আমি যদি হিট দিই অবশ্যই তার মধ্যে চেঞ্জ আসবে। হ্যাঁ, আমি এরকম একটা বারের মধ্যে যদি হিট দিই অবশ্যই কি হবে, তার দৈর্ঘ্যটা বৃদ্ধি পাবে, অথবা তার যদি হিট আমি কমাইনি সে সংকুচিত হয়ে আসবে, তাই না? তো এখন এটাই আমরা দেখবো থার্মাল স্ট্রেস সম্পর্কে। তো এরকম এল দৈর্ঘ্যের কোনো দণ্ড আছে, এল দৈর্ঘ্যের, ধরে এটা টেম্পারেচার ছিল T1, টেম্পারেচার ছিল আমাদের T1 ডিগ্রি সেন্টিগ্রেড। তো আমি টেম্পারেচারটা বৃদ্ধি করলাম T2 ডিগ্রি সেন্টিগ্রেডে বা ক্যালভিন। ওকে, বৃদ্ধি করলাম। এখন তার মধ্যে কতটুকু থার্মাল স্ট্রেস উৎপন্ন হবে সেটা আমরা বের করব। তো আমরা এই জিনিসটা পড়ছিলাম আমাদের 9, 10 এর পড়া, না পড়লে সমস্যা নেই, যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক T2 ডিগ্রি সেন্টিগ্রেডে বা ক্যালভিন। ওকে, বৃদ্ধি করলাম। এখন তার মধ্যে কতটুকু থার্মাল স্ট্রেস উৎপন্ন হবে সেটা আমরা বের করব। তো আমরা এই জিনিসটা পড়ছিলাম আমাদের 9, 10 এর পড়া, না পড়লে সমস্যা নেই, যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা, তাই না? আলফা
তো আমি এখানে কোন ধরনের ম্যাটেরিয়াল ইউজ করতেছি, কোন ধরনের ম্যাটেরিয়ালকে আমি কতটুকু হিট দিলে তার মধ্যে কি ধরনের পরিবর্তন আসবে, এগুলো কিন্তু মানে ক্যালকুলেশন করা আছে, তাই না? ক্যালকুলেশন সায়েন্টিফিকরা করে রাখছে, সায়েন্টিস্টরা। তো আমি তামাকে হিট দিলে তামার কতটুকু প্রসারণ ঘটবে, একটা লোহাকে যদি আমি হিট দিই লোহার মধ্যে কতটুকু প্রসারণ ঘটবে, বা একটা রাবারকে যদি আমি হিট দিই তাহলে রাবারের কতটুকু প্রসারণ ঘটবে, এটা কিন্তু সেই ম্যাটেরিয়ালের নিজের বৈশিষ্ট্যের উপর নির্ভর করতেছে। একটা রাবারকে আমি যদি হিট দিই সে যতটুকু প্রসারণ ঘটবে, একটি রডকে সেই পরিমাণ হিট দিলে তো তার অতটুকু প্রসারণ ঘটবে না, তাই না? তো এরকম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা হচ্ছে আমাদের। তো আমি ধরো এখানে এখন হিট দিলাম, এই ম্যাটেরিয়ালটাকে আমি হিট দিতেছি। ওকে, আমি এটাকে হিট দিতেছি। হিট দেওয়ার কারণে তার আগের দৈর্ঘ্য ছিল L1, ধরো পরবর্তীতে তার দৈর্ঘ্য বৃদ্ধি পাই হলো L2। তাহলে আমরা এখানে বলতে পারি তার দৈর্ঘ্য বৃদ্ধি ডেল এল ইকুয়াল টু হচ্ছে, আমরা বলতে পারি L2 মাইনাস L1, L2 মাইনাস L1। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা ইকুয়াল টু হইতেছে তার যে দৈর্ঘ্যের যে পরিবর্তন করছে, যেটাকে আমরা L2 মাইনাস L1 বলতে পারি, তার আদি দৈর্ঘ্য এবং তার তাপমাত্রার পার্থক্য ডেলটি। ডেলটি মানে হইতেছে T2 মাইনাস T1, T2 মাইনাস T1। ওকে, তাহলে এখানে আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা সমান লিখতে পারি তার যে দৈর্ঘ্যের যে বৃদ্ধি হয়েছে বা কতটুক দৈর্ঘ্য পরিবর্তন হয়েছে বা কতটুক বৃদ্ধি পাইছে, এটাকে আমরা বলতে পারি ডেল এল। ডেল এল বাই থাকতেছে আমাদের আদি দৈর্ঘ্য L1 ডেল টি, L1 ডেল টি। তাহলে আমরা বলতে পারি ডেল এল ইকুয়াল টু এল আলফা ডেল টি। তাহলে আমরা বলতে পারি ডেল এল ইকুয়াল টু এল আলফা ডেল টি। এটা খুবই একটা আমাদের গুরুত্বপূর্ণ সূত্র। তাহলে আমাদের যখন আমি হিট প্রয়োগ করব, যখন আমি কোনো একটা ম্যাটেরিয়ালের মধ্যে, মেটালের মধ্যে আমি যখন হিট প্রয়োগ করব, বা যে কোনো ধরনের মেটালই হোক না কেন, তার মধ্যে তার দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পাবে সেটা হচ্ছে তার আদি যে দৈর্ঘ্য আছে, আদি দৈর্ঘ্যের সাথে তার হচ্ছে আমাদের দৈর্ঘ্য প্রসারণ যে গুণাঙ্ক, এই মানটা দেওয়া থাকবে, এবং আমি কতটুকু তাপমাত্রা বৃদ্ধি করছি সেই পার্থক্যটা, এটা যদি আমি গুণ করি তিনটা, তাহলে আমরা কি পাইতেছি, আমি পাইতেছি তার কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি হবে, ডেল এল এর মান, তাই না? তখন এটাকে আমরা মডিফাই করবো এখন একটু। তাহলে আমরা এখানে স্ট্রেস তো পাইলাম না, আমাদের তো স্ট্রেস বের করতে হবে, তাই না? তাহলে আমাদের এখানে আসলো ডেল এল ইকুয়াল টু এল আলফা ডেল টি। তাহলে আমরা লিখতে পারি ডেল এল ডিভাইডেড বাই এল ইকুয়াল আলফা ডেল টি, লিখতে পারি কিন্তু এটা। তাহলে আমরা এটা জানি, এই যে এই জিনিসটাকে আমরা কিন্তু বিকৃতি বলি, তাই না? এটা আমাদের কি দৈর্ঘ্য বিকৃতি না? তো দৈর্ঘ্য বিকৃতিটাকে আমরা ধরো ই দ্বারা প্রকাশ করলাম, এখানে ই দ্বারা প্রকাশ করলাম, ইকুয়াল টু তাহলে থাকতেছে আমাদের আলফা ডেল টি, দৈর্ঘ্য বিকৃতি। ওকে, তাহলে দৈর্ঘ্য বিকৃতি ইকুয়াল টু আমরা বলতে পারি আলফা ডেল টি। আবার আমরা জানি ইয়ং মডুলাস, ইয়ং এর মডুলাস ইকুয়াল দৈর্ঘ্য পীড়ন ভাগ দৈর্ঘ্য বিকৃতি, তাই না? একটাকে দেখলাম। তাহলে এস ইকুয়াল আমরা লিখতে পারি ক্যাপিটাল ই স্মল ই। তাহলে আবার আমরা ই ইকুয়াল টু কি পাইলাম এখানে, আলফা ডেল টি, তাই না? তাহলে আমরা লিখতে পারি ই আলফা ডেল টি। তাহলে আমাদের থার্মাল স্ট্রেস এস ইকুয়াল থাকে ই আলফা ডেল টি, তাই না? থার্মাল স্ট্রেস এস ইকুয়াল টু আমরা বলতে পারি ই আলফা ডেল টি, এবং দৈর্ঘ্য বৃদ্ধি আসতেছে ডেল ইকুয়াল টু এল আলফা ডেল টি। এই দুটো সূত্র খুবই ইম্পর্টেন্ট, আমাদের থার্মাল স্ট্রেস সংক্রান্ত যত ম্যাথ করবো আমরা এই দুটো সূত্র আমাদের লাগবে। তাহলে আশা করি তোমরা থার্মাল স্ট্রেসটা ভালোভাবেই বুঝতে পারছো। তাহলে এই জায়গার মধ্যে আমরা একটা জিনিস তোমাদেরকে দেখাই নাই, সেটা হচ্ছে এই যে আমরা তিন ধরনের যে ইয়ং মডুলাস পড়লাম, তিন ধরনের যে আমরা মডুলাস অফ ইলাস্টিসিটি পড়লাম, এগুলোর মধ্যে সম্পর্ক, অর্থাৎ ই বাল্ক মডুলাস মডুলাস অফ রিজিডিটি এবং পয়সনের রেশিওর মধ্যে রিলেশন, এর মধ্যে রিলেশন আমাদের এখানে একটা বিখ্যাত রিলেশন আছে যেটা আমাদের মনে রাখতে হবে। ওকে, তাহলে রিলেশন গুলো হইতেছে আমাদের E ইকুয়াল 2G 1 প্লাস পয়সনের রেশিও, এটা হচ্ছে E ইকুয়াল 3B 1 মাইনাস 1 মাইনাস 2 পয়সনের রেশিও। এই দুইটা রেশিও আমাদের মনে রাখতে হবে। ওকে, এটা খুবই ইম্পর্টেন্ট, আমাদের ম্যাথ করার সময় কাজে রাখতে পারে। আচ্ছা, তাহলে আমরা থার্মাল স্ট্রেস দেখলাম,
এখন আমরা দেখব একটা হচ্ছে ওজনের কারণে দৈর্ঘ্য বৃদ্ধি আর একটা হচ্ছে লোডের কারণে দৈর্ঘ্য বৃদ্ধি। তো প্রথমে আমরা দেখব লোডের কারণে দৈর্ঘ্য বৃদ্ধি। তো এটা একবার আমরা অলরেডি দেখছি, লোডের কারণে দৈর্ঘ্য বৃদ্ধি অলরেডি আমরা একবার দেখছি। সেটা হচ্ছে কোনো বস্তুর মধ্যে এল দৈর্ঘ্যের একটা বস্তু, একে আমি এফ ফোর্স প্রয়োগ করলাম, তাহলে তার কি হবে, দৈর্ঘ্যটা বৃদ্ধি পাবে, তাই না? তার দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, তাহলে তার দৈর্ঘ্য বৃদ্ধি পাইল। দৈর্ঘ্য ছিল আগে এল, পরবর্তীতে তার দৈর্ঘ্য বৃদ্ধি পায় হইল ডেল এল, তাই না? তাহলে আমরা একটাকে দেখলাম যে আমাদের ইয়ং মডুলাস এফ এল ভাগ এ ডেল এল, তাহলে আমরা ডেল এল ইকুয়াল বলতে পারি এফ এল ভাগ এ ই। তো এটা হচ্ছে আমাদের লোডের কারণে দৈর্ঘ্য বৃদ্ধি। ওকে, এখন আরেকটা বিষয় থাকতে, সেটা হচ্ছে এই যে বস্তুটার তো একটা নিজস্ব ওজন ছিল, তাই না? তার তো একটা নিজস্ব ওজনও ছিল, ওজনের কারণে তার দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পাবে এটা আমরা এখন দেখবো। এটা বোঝার আছে, একটু বুঝতে হবে আমাদের। তাহলে আমরা সেম ভাবে একটা ওয়্যার রাখলাম। তো এই ওয়্যারের তো একটা নিজস্ব ওজন আছে, তাই না? তার একটা নিজস্ব কি ওজন আছে। তো ধরি ওয়্যারটার লেন্থ হচ্ছে আমাদের এল, ওকে, এটার লেন্থ হচ্ছে আমাদের এল, এবং এই ওজনটা আমরা জানি কোনো বস্তুর ওজন সবসময় তার সেন্ট্রয়েড বা ভার কেন্দ্র বরাবর নিচের দিকে কাজ করে। তাহলে এখানে তার সেন্ট্রয়েড হচ্ছে এই জায়গায়, ঠিক আছে? ঠিক সেন্ট্রয়েড বরাবর সে নিচের দিকে কাজ করবে, এই বরাবর সে নিচের দিকে কাজ করবে, এই বরাবর। তাহলে আমরা বলতে পারি এখানে তার এটার লেন্থ হচ্ছে এল বাই টু, লেন্থ হচ্ছে এল বাই টু, ঠিক অর্ধেক এল বাই টু, এবং তার ওজন নিচের দিকে কাজ করতেছে। তাহলে ওজনের কারণে দৈর্ঘ্য বৃদ্ধির ক্ষেত্রে আমরা এই সূত্রটি আগে লিখবো, ডেল এল এফ এল ভাগ এ ই। তাহলে এখানে আমার লোড হইতেছে তার ওজন, এবং এর যে দৈর্ঘ্যটা, এখানে দৈর্ঘ্য হচ্ছে তার এল বাই টু, ঠিক এইখান থেকে বস্তুটার ওজনটা নিচের দিকে কাজ করতেছে। টোটাল লেন্থটা আমরা নিব না, তার অর্ধেকটা লেন্থ নিব, তাই না? এল ভাগ টু, এখানে থাকতেছে এ ই। এটাকে আমরা গুছাই লিখতে পারি ডেল এল, এটা হচ্ছে আমার ওজনের কারণে, এটা হচ্ছে আমার ফোর্সের কারণে। তাহলে ওজনের কারণে আমি লিখতে পারি এখন ডাব্লিউ এল ভাগ টু এ ই। ওকে, তো এটা আমাদের আরেকটা সূত্র। তো ম্যাথ করার সময় অনেক সময় ডেনসিটি দেওয়া থাকে বা রোর মান দেওয়া থাকে, যে কোনো ম্যাটেরিয়ালের রোর মান দেওয়া আছে, এখন তার দৈর্ঘ্য বৃদ্ধি বের করো। ওকে, সেক্ষেত্রে আমরা এটা একটু মডিফিকেশন করতে হবে। তো আমরা জানি ডাব্লিউ ইকুয়াল টু কি জানি আমরা, এম জি, তাই না? তাহলে আমরা লিখতে পারি ডেল ইকুয়াল এম জি এল ডিভাইডেড বাই টু এ ই। ওকে, আবার আমরা জানি রো ইকুয়াল আমরা কি জানি, এম ভাগ ভি, তাই না? রো ইকুয়াল আমরা জানি এম ভাগ ভি। তাহলে আমাদের এম ইকুয়াল থাকতেছে ভি রো, তাই না? এম থাকতেছে আমাদের ভি রো। আর আমরা জানি আয়তন ইকুয়াল জানি ক্ষেত্রফল ইন্টু লেন্থ, তাই না? ক্ষেত্রফল ইন্টু লেন্থ। তাহলে আমরা এম ইকুয়াল টু লিখতে পারবো এখানে এ এল রো, তাই না? এম ইকুয়াল টু আমরা লিখতে পারবো এ এল রো, এ এল রো জি এল, সরি এ এল জি এল, আর নিচে থাকতেছে টু এ ই। তাহলে এখানকার এ কাটা যাবে, তাই না? তাহলে এখানে থাকতেছে আমাদের রো জি এল স্কোয়ার ডিভাইডেড বাই টু ই। তাহলে আমরা বলতে পারি ওজনের কারণে দৈর্ঘ্য বৃদ্ধি রো জি এল স্কোয়ার বাই টু ই, যখন আমাদের ডেন্সিটি দেওয়া থাকবে, যখন আমাদের ডেন্সিটি দেওয়া থাকবে। আর লোডের কারণে দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে এই সূত্রগুলো, এই তিনটা সূত্র আমাদের অনেক ইম্পর্টেন্ট। এবং এই যে ওজনের কারণে দৈর্ঘ্য বৃদ্ধি, এটা পরীক্ষা এইভাবেও আসতে পারে যে দেখাও যে ওজনের কারণে দৈর্ঘ্য বৃদ্ধি ইকুয়াল এই যে এই সূত্রটা প্রমাণ করে দেখাইতে হবে, ঠিক আছে? এক্ষেত্রে অনেক সময় এই সূত্রগুলো মনে না থাকতে পারে, পরীক্ষার হলে ভুলে যেতে পারো, সেক্ষেত্রে এই প্রতিপাদনটা আমারই কঠিন কিছু না, শুধুমাত্র এফ এর জায়গায় ডাব্লু আর এল এর জায়গায় হইতেছে এল বাই টু, তাইলে কিন্তু আমরা এই জায়গায় চলে আসতে পারি। তো আশা করি তোমরা আমাদের স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস এর যে বেসিক যে আলোচনাগুলো, এগুলো বুঝতে পারছো। তো নেক্সট ক্লাস থেকে আমরা আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করা শুরু করবো।